দেখো, আজকে তোমাদের পড়াবো ক্লাস 12-এর ফার্স্ট অধ্যায় সত্যাপেক্ষক এবং সত্য সারণী। লজিকের মধ্যে তোমাদের এটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আছে। এখন একাদশ শ্রেণীর দ্বিতীয় যে তোমাদের সেমিস্টার ছিল সেখানে লজিক পড়েছ। লজিকের মধ্যে বচন তৈরি করা, বচন আকার এগুলোও পড়েছ। তাই এই সত্যাপেক্ষক ও সত্য সারণী এই লজিকের দ্বিতীয় যে ভাগটা তোমাদের 12-এর ফোর্থ সেমিস্টারে লাগবে, যেটার ফার্স্ট অধ্যায় হচ্ছে সত্যাপেক্ষক ও সত্য সারণী। নামটা শুনেই বুঝতে পারছো এটা ট্রুথ টেবিলের মাধ্যমে করতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যেটা তোমাদের পাঠ্যসূচির মধ্যে আছে সবটাই সিম্বলিক লজিক। এই সত্য সারণী চ্যাপ্টার আছে এবং ভেনচিত্র বা বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং ভেনচিত্রও আছে। তা এই সত্য সারণী চ্যাপ্টারটা একদিনে কিন্তু আলোচনার নয়, এটা একটু দীর্ঘ পর্ব আছে, ফলে এটাকে কেটে কেটে আমি অবশ্যই ভিডিওগুলো দেব। আজকে শুরু করছি যে সত্য সারণী বিষয়টা কি, ট্রুথ টেবিলের সাহায্যে আমরা কি প্রমাণ করতে চাইছি বা কি প্রমাণ করব, বচনে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, এটাই আলোচ্য বিষয়। এখন ট্রুথ টেবিল এর সাহায্যে আমরা জানি যে বচনের সত্য মূল্য আছে এবং প্রত্যেকটা বচনের সত্য মূল্য হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। এখন ট্রুথ টেবিলের সাহায্যে এই সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আমরা এটাকে কিভাবে প্রয়োগ করব। এখন আমরা বচনের গঠন অনুসারে, বচনের তো অনেকগুলো ভাগ তোমরা পড়েছ, কিন্তু 12-এর ক্ষেত্রে যেটা খুব প্রয়োজনীয় সেটা বচনের ভাগ অনুসারে, গঠন অনুসারে যে ভাগটা করব সেই ভাগটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বচন, একটা যৌগিক বচন। এখন সরল বচন কাকে বলে? যে বচনের বক্তব্য বিষয় একটা, তাকে সরল বচন বলা হয়। যেমন রাম হয় সৎ, সকল মানুষ হয় মরণশীল, এগুলো হচ্ছে সবই সরল বচনের উদাহরণ। আর যৌগিক বচন কাকে বলবো? যে বচনের বক্তব্য বিষয় একাধিক থাকবে তাকে যৌগিক বচন বলা হবে। যেমন যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, হয় তুমি আসবে অথবা আমি যাব, রাম আসবে এবং শ্যাম আসবে, এগুলো সবই হচ্ছে যৌগিক বচনের মধ্যে পড়ে। আমাদের এই যে সাংকেতিক যুক্তিবিজ্ঞান, এই সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ট্রুথ ফাংশন বা ট্রুথ ভ্যালু বার করা হবে যৌগিক বচনের কে কেন্দ্র করে, অর্থাৎ যৌগিক বচনের যে ভাগগুলো আছে সেই ভাগগুলোকে আমরা কিভাবে সত্যাপেক্ষ সরণীর মাধ্যমে সত্যমূল্য বার করব, কিংবা আমরা আরেকটু এগোলে আমরা বচন থেকে যখন বচন দিয়ে যুক্তি তৈরি করব সেই যুক্তির বৈধতা বিচারও কিন্তু আমরা সত্য সারণীর মাধ্যমেই করব। সেটা কিভাবে করা হবে এখানে সেটা শেখানো হবে। এখন যৌগিক বচনের ক্ষেত্রে আমি বললাম যে সবসময় যৌগিক বচনের একাধিক বক্তব্য বিষয় থাকে এবং যৌগিক বচনের ভাগ হচ্ছে 5টা: নিষেধক, প্রাকল্পিক, বৈকল্পিক, সংযৌগিক, প্রাতিকল্পিক বচন। এবার আমি একটু লিখিত আকারে, এবং এগুলোকে আমরা প্রথম থেকেই নিয়ে যাব, যেহেতু সাংকেতিক যুক্তিবিজ্ঞান আমরা কিন্তু বচন থেকে বচন আকারে নেওয়া শিখব এবং এখানে যে চিহ্নগুলোকে ব্যবহার করা, বিভিন্ন প্রতীক চিহ্ন যৌগিক বচনে আমরা ব্যবহার করব, সেইগুলো কোনটাকে কি চিহ্ন বলে, কোনটাকে কোন বাক্যে কোন চিহ্ন ব্যবহার করা হয় সেইগুলোকেও কিন্তু শিখব। আজকে যৌগিক বচনের শুধুমাত্র এই ভিডিওটায় থাকবে যে আজকে যৌগিক বচনের 5টা ভাগ আছে এবং সেই ভাগগুলোর ক্ষেত্রে কানেকটিভ যেগুলো, সেই কানেকটিভগুলোর কোনটাকে কি চিহ্নের মাধ্যমে প্রকাশ করি সেইটুকুই আজকের ফার্স্ট ভিডিওটার মধ্যে এই সত্যাপেক্ষক ও সত্য সারণীর এই চ্যাপ্টারটার মধ্যে পড়াবো। এখন দেখো, নিষেধক বচন যখন হবে তখন নিষেধক, ধরো বলা আছে রাম সৎ নয়, তখন আমরা এই যে নয়ের জায়গায় যে চিহ্ন ব্যবহার করব তাকে বলা হয়, ইংলিশে বলা হয় নেগেশন। চিহ্নটা হবে এইটা,
এটাকে কার্লও বলে, CURL, কার্ল বলা হয়, বা নেগেশনের চিহ্ন বলা হয়। আমি কিন্তু চিহ্নে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, কারণ সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আমরা কোনো কথাতে থাকবো না, সবটাই হচ্ছে আমরা কি করব, প্রতীক চিহ্নের মাধ্যমে চলে যাব। নেগেশন বা কার্ল, তার চিহ্ন হচ্ছে এটা কোন বচনকে ইন্ডিকেট করবে? নিষেধক বচনকে। প্রাকল্পিক বচন যেখানে দেখবে যদি তবে লেখা আছে, সেখানে যে সাইন বা সিম্বল ইউজ করা হবে সেটাকে বলা হয়, এই রকম সিম্বল, সেটাকে বলা হবে ইমপ্লাইজ। ইমপ্লাইজও বলা হয়, এটাকে হর্ষও বলা হয়, অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে বলে হর্ষও বলা হয়। বৈকল্পিক বচন অথবা দিয়ে যেখানে যুক্ত করছি দুটো বিকল্পকে, সেখানে বা দুটো অংশকে, দুটো বিকল্পকে, সেখানে এরকম ছোট্ট ভি দেব, অথবা যেখানে লেখা থাকবে তার এগেনস্টে আমরা ছোট্ট ভি বসাবো, ছোটো হাতের ভি বসাবো। উচ্চারণ করব কি, পড়ব কি এটাকে? ভেল, VALE, ভেল। এবং যেখানে আছে সংযোগিক বচনের প্রতীক এবং যেখানে থাকবে, এবং দিয়ে যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে এবংয়ের জায়গায় যে সিম্বল ইউজ করব সেটা হচ্ছে ডট। এরকম একটা চিহ্ন ইউজ করব যাকে আমরা পড়ব ডট, DOT। যদি এবং কেবলমাত্র যেখানে থাকবে দুটো বাক্য, যদি কেবলমাত্র যদি দিয়ে যুক্ত থাকবে, সেখানে এরকম তিনটে সমান সমান চিহ্ন দেবে। তার নাম হচ্ছে, যেহেতু বার তিনটে দিচ্ছি দাগ, সেই জন্য নাম হচ্ছে ট্রিপল বার, সেই জন্য এটার নাম হবে ট্রিপল বার। এখন দেখো, যৌগিক বচনকে 5টা ভাগে ভাগ করা যায়। যৌগিক বচনকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? নিষেধক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযৌগিক বচন, আর হচ্ছে প্রাতিকল্পিক বচন। আবার 5টা ভাগ বলি। নিষেধক বচন মানে যেটাকে আমরা নাবাচক বচন বলি। নিষেধক, অনেক বইতে দেখবে নিষেধক বচনের জায়গায় নাবাচকও লেখা আছে, দ্যাট ইজ কারেক্ট। নিষেধক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, এই দুটো বচন কিন্তু তোমাদের পরিচিত। যখন তোমরা 11-এ লজিক পড়েছো, অনিরপেক্ষ বচনের দুটো শাখা হিসাবে পড়েছো। সংযোগিক বচন, নেক্সট প্রাতিকল্পিক বচন। এই যে সত্য সারণীর চ্যাপ্টারটা পড়ব, আমি বলেছি এটা পুরোটাই সাংকেতিক যুক্তিবিজ্ঞান, সবই সংকেতে লেখা হবে। প্রথমে ডেফিনেশনগুলো বলি। নিষেধক বচন কাকে বলবো? যে বচনের বক্তব্য বিষয়ের মধ্যে তোমরা নাবাচক বিষয় পাবে, সেটাই হচ্ছে নিষেধক বচন। যে বচনের বক্তব্য বিষয় নাবাচক পাবে, সেটাই হচ্ছে নিষেধক বচন। প্রাকল্পিক বচন কাকে বলবো? যে বচনে দেখবে যদি তবে দিয়ে গঠিত হচ্ছে, অর্থাৎ শর্তটা যদি তবের মধ্যে যে যৌগিক বচনের, অর্থাৎ এটা যৌগিক বচনের শাখা, যে যৌগিক বচনের শর্ত যদি তবের মধ্যে থাকবে সেটা হচ্ছে প্রাকল্পিক বচন। যৌগিক বচনের যে বচনের শর্ত পরিষ্কারভাবে বলা থাকবে না, কিন্তু অথবা দিয়ে যুক্ত থাকবে দুটি অংশ বা একাধিক অংশ, কমপক্ষে দুটি, না হলে সর্বাধিক একাধিক অংশ থাকতে পারে, সেই যৌগিক বচনকে আমরা বৈকল্পিক বচন বলি। সংযোগিক বচন কাকে বলা হবে? যে যৌগিক বচনের সব জায়গায়, এইটা যেহেতু যৌগিক বচনের পার্ট, সবসময় লেখা শুরু করবে হচ্ছে যে যৌগিক বচন বলে। যে যৌগিক বচনের আমরা এবং দিয়ে যুক্ত করব কমপক্ষে দুটি বাক্যকে, বেশি পক্ষে কিন্তু সর্বাধিক তুমি অনেক বাক্য অংশ যুক্ত করতে পারো, তাকে বলা হবে সংযৌগিক বাক্য। প্রাতিকল্পিক বাক্যে যখন আমরা দুটি অংশকে যদি এবং কেবলমাত্র যদি এটা দিয়ে যুক্ত করব, তখন বলা হবে প্রাতিকল্পিক বচন।